দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি নাটোর সদর উপজেলায় মদনহাট পাবনাপাড়া এলাকায়। এখানে আতিকুর রহমান আতিক এক তরুণ, সে ডেন্টাল বিভাগে ডিপ্লোমা করেছে এবং গত 4-5 বছর যাবৎ সে পড়াশোনার পাশাপাশি নতুন একটি প্রকল্প নিয়ে নেমেছে, সেটি হচ্ছে থাই পেয়ারার চাষ। তার হিসেবে, এলাকার হিসেবে প্রকল্পটি বেশ বড়, উল্লেখ করার মতো। বর্তমান সময়ে সে তার 2 ভাগে এই জমির পরিমাণ, পেয়ারা চাষের জমির পরিমাণ প্রায় 65 বিঘার কাছাকাছি দাঁড়িয়েছে এবং এই সময়ের ভেতরে সে এখানে বিনিয়োগ করেছে প্রায় 40 লাখ টাকার উপরে এবং খুব আশার সাথে সে আমাদের শুনিয়েছে যে 40 লাখ টাকা তার বিনিয়োগকৃত অর্থ উঠে এসছে এবং কাঙ্ক্ষিত ফলাফল এসছে, অর্থাৎ লাভও পেয়েছে সে, এবং পর্যায়ক্রমে তার এই পেয়ারার বাগানটি বাড়ছে। এই চাষবাসের আগে সে যেই পরামর্শটি নিয়েছে স্থানীয় হর্টিকালচার ডিপার্টমেন্টের, এতে করে সে মনে করছে যে প্রশিক্ষিত হয়ে চাষে আসাতে তার কাঙ্ক্ষিত ফলাফল এসছে এবং তার বক্তব্য অনুযায়ী এই এলাকাতে আরও বহু মানুষ এই পেয়ারা চাষের সাথে সম্পৃক্ত হয়েছে। এটা একটা, আমরা যেটাকে বলি, উচ্চ মূল্যের ফল। এখানকার কৃষকরা, এবং এমনও আশঙ্কা করা যাচ্ছে যে আশপাশের যে এখন আমন মৌসুম চলছে, যেখানে ধানের জমিগুলো আছে, সেই জমিগুলো আস্তে আস্তে পেয়ারার চাষের দিকে চলে যাচ্ছে, কারণ এখানে পানির স্বল্পতা আছে। এই জমিগুলো অন্যান্য এলাকার তুলনায় খানিকটা উঁচু, আমনেও সেচ দিয়ে করতে হয়, যদিও আমন বৃষ্টি নির্ভর ফসল। এই সমস্ত অনেকগুলো কারণে এলাকার চাষিরা হয়তো এদিকে একটা সময় গিয়ে হয়তো পেয়ারা বা অন্যান্য ফসলের দিকে চলে যাবে। যাই হোক, আজকে আমাদের বিষয় সেটি না, আমরা আপনাদেরকে নিয়ে আসছি তার খামারে, পরিচয় করাবো তার সাথে এবং তার চাষবাস সম্পর্কে জানবো। চলুন আমার সাথে। এক সুবিশাল পেয়ারার বাগান, চারদিকে ঘন হয়ে ঝুঁকে থাকা সবুজ অরণ্য, প্রতিটি গাছে অসংখ্য পেয়ারা। যেদিকেই তাকাই ঠাসা ঠাসা পেয়ারা। পেয়ারাগুলোকে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে যাতে পাখি নষ্ট না করতে পারে। এটাকে একেবারেই একটা বাণিজ্যিক বাগান বলা যেতে পারে। দর্শক, খুবই আশান্বিত হওয়ার মতো না বিষয়গুলো যে আমাদের দেশের তরুণরা তাদের বেকারত্ব গুছিয়েছে কৃষির সাথে সম্পৃক্ত হয়ে, এবং এটা যে কত বড় একটা কাজ, এই যে পোলট্রি শিল্পের সাথে, তারপরে এই জাতীয় ফসল, হাই ভ্যালু ক্রপ, ডেইরির সাথে যুক্ত হয়েছে, না ড্রাগন ফ্রুটসের সাথে যুক্ত হয়েছে, নতুন নতুন ফলগুলো তাদের হাত দিয়ে আসলে এক তরুণের কাছ থেকে আরেক তরুণের কাছে যাচ্ছে। বাংলাদেশে প্রথম আমরাই দেখিয়েছিলাম কাজি পেয়ারার চাষ। বাড়ির ঘরে ঘরে, ছাদের উপরে প্রচুর কাজি পেয়ারার বাগান হয়েছিল সারা দেশ জুড়ে। এগুলো ডিজেনারেট হয়ে কাজি পেয়ারা নষ্ট হয়ে গেছে। কোনো তরুণ উদ্যোক্তার হাত ধরে আবার এদেশে আসছে হচ্ছে থাই পেয়ারা, সেগুলো এখন প্রসারিত হচ্ছে। এর স্থলে হয়তো আবার অন্য একটা সময় অন্য একটা পেয়ারার জাত আসবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার বাগান দেখে তো আমরা খুবই মুগ্ধ, বিশাল বাগান। জি। তো আপনি আমার একটা বলেন তো, যে উৎসাহটা আপনি পেলেন কোত্থেকে এত বিশাল একটা বাগান করার? আসলে ছোটবেলাতে আমার একটা হবি ছিল, ন্যাচারালি কিছু প্রাকৃতিক কিছু করব। তো আমি টেলিভিশনে, বিটিভি অনেকেই দেখে না, কিন্তু আমি খুব দেখতাম আপনার প্রোগ্রামটা। ও আচ্ছা, সেই সময়, বহু আগে? হ্যাঁ, সেই সময় থেকে দেখতাম। আপনাদের এই প্রতিবেদন দেখার পর যে দেখলাম অনেক শিক্ষিত বেকার যুবকরা আপনার প্রতিবেদন উৎসাহিত অনেক স্বাবলম্বী হয়েছে। পাশাপাশি দেশের উন্নয়ন হয়েছে, পাশাপাশি অনেক কর্মসংস্থান হয়েছে। শুনলাম আপনি ডেন্টালে পড়াশোনা করেছেন। জি। তো আপনার তো একজন ডেন্টিস্ট হওয়ার কথা। জি জি। সেগুলি ছেড়ে দিয়ে আপনি পেয়ারাতে চলে আসছেন। আসলে তখন দেখি, যখন আপনার প্রতিবেদনগুলো দেখা পর মনে দিক থেকে আমাকে ডাক দেয় যে আসলে যে বেকারত্ব নিজেই ঘোষানো যায়। নিজেই ঘোষানো। আপনার এখানে অনেক লোকজন দেখছি আজকে, কারা এরা? এরা আমার সব শ্রমিক, এখানে কাজ করে এখানে। ও, বাগানের ভেতরেই পেয়ারা প্রক্রিয়াজাতকরণ এবং প্যাকেজিং কেন্দ্র, যেখানে কর্মব্যস্ত বেশ কিছু নারী এবং পুরুষ শ্রমিক। আপনারা সবাই কি এই গ্রামেরই? আগে কি করতেন আপনি? গৃহস্থলী, সংসারিক কাজ করতেন? এখন আমার আতিক ভাইয়ের বাগানে আমরা শ্রমিক হিসেবে কাজ করতেছি। আপনারা মজুরি পান কেমনে? দৈনিক না মাসে? সপ্তাহে। সপ্তাহে কত করে ওঠে? 1050 টাকা। সবারই তাই? হ্যাঁ, আমাদের একটু আলাদা। আপনাদের একটু আলাদা। কিরকম? আপনারা বেশি পান? আমরা ধরেন সব ধরনের কাজ করি, আমরা 180 টাকা করে পাই। উনি পায় হচ্ছে 150 টাকা, আর আপনি পাচ্ছেন হচ্ছে 180 টাকা। হ্যাঁ, আপনি 30 টাকা বেশি পান কেন? আমরা এখানে ধরেন সব ধরনের কাজ করি, কোবানের থেকে শুরু করে ওষুধ, স্প্রে, যত যা আছে। আর ওনারা? আর এদের শুধু টেপলার করা। শ্রম তো আপনিও যেই কতক্ষণ দিচ্ছেন, উনি ওই কতক্ষণ দিচ্ছে। হ্যাঁ, তার থেকে আমরা একটু বেশি শ্রম দিচ্ছি। নারী শ্রমিকদের যে
মজুরি বৈষম্যটা, এটা সমাধান কি হবে কখনো মনে হয় আপনার? হ্যাঁ, ইনশাআল্লাহ তো ভবিষ্যতে এটা সমাধান হয়ে যাবে। দর্শক, 80-র দশকে বাংলাদেশে সারা জাগানো কাজি পেয়ারার আকার দেখে অনেকেই বলতেন কেজি পেয়ারা। এখানে থাই জাতের এই পেয়ারাও আকারে বা ওজনে কম নয়। এটা থাই। কটা 1 কেজি হয়? এটা দুইটা 1 কেজি হয়, অনেক সময় দুইটা 1 কেজির বেশিও হয়। এই হচ্ছে থাই পেয়ারা। সুস্বাদু পেয়ারার যতগুলো গুণাবলী থাকে তার সবই যেন রয়েছে এর এক একটি পেয়ারায়। বাংলাদেশে এই জাতের পেয়ারার আবাদ শুরু হয় 2000 সাল থেকে। দিনে দিনে এর অনেকগুলো জাতও এসে গেছে। এই বাগানে থাই পেয়ারার যে জাতটি আবাদ করা হচ্ছে সেটির নাম থাই 3। খামারিদের বিবেচনায় পরিকল্পিতভাবে আবাদ করলে এই জাতটি সবচেয়ে লাভজনক। উন্নত জাতের পেয়ারার আবাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে গাছের পেয়ারা পলিথিন দিয়ে মুড়িয়ে দেয়া। এখানে পেয়ারার বাগানে নারী শ্রমিকরা এই কাজে রীতিমতো প্রশিক্ষিত হয়ে উঠেছেন। দেখুন কেমন কৌশলে প্রতিটি পেয়ারা মোড়ানো হচ্ছে। এটি হচ্ছে পেয়ারার সব রকমের সুরক্ষা, অর্থাৎ গাছের পেয়ারাকে পোকামাকড়, পাখি, রোগ জীবাণু থেকে সম্পূর্ণ মুক্ত রাখার একটি কৌশল। বলা যায় পলিথিনে না মোড়ালে বাগানের একটি পেয়ারাও রক্ষা করা সম্ভব হবে না, যে কারণে এই উন্নত জাতের পেয়ারা উৎপাদনের ক্ষেত্রে এটি এখন অপরিহার্য একটি কাজ। এছাড়াও রয়েছে বহু রকমের পরিচর্যা আর কৌশল, অর্থাৎ প্রতি পদে পদে সঠিক উৎপাদন ব্যবস্থাপনা প্রয়োগ না করলে কখনোই কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব নয়। এই বাগানটি শতভাগ ব্যবস্থাপনার মধ্য দিয়ে গড়ে ওঠা, এবং যে কারণে এখানে খুব পরিকল্পিতভাবে বছর জুড়ে পেয়ারা ধরানো হয়। আর কীটনাশক যথেষ্ট কম ব্যবহার করা হয়েছে শুধুমাত্র ম্যানেজমেন্ট জানার ফলে, এবং এই ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা জানার জন্য অবশ্যই প্রশিক্ষিত লোকের শরণাপন্ন হয়েছে। আমি প্রথমে বলেছিলাম স্থানীয় হর্টিকালচার ডিপার্টমেন্টের শরণাপন্ন হয়েছে তারা, এবং তারাই এখানে প্রশিক্ষিত করেছে। জনাব আউয়াল হর্টিকালচারিস্ট এই নাটোরের, তার সাথে কথা প্রসঙ্গে তিনি বলছিলেন যে একজন চাষির ইচ্ছায় পেয়ারা ধরবে গাছে। আমাদের প্রচলিত যে পেয়ারা চাষ আমরা করি, সেপ্টেম্বরের দিকে পেয়ারা ধরবে, 2-1 মাস থাকবে, তারপর চলে যাবে। এই গাছটি তাকে বছর জুড়ে পেয়ারা দিচ্ছে, এবং ধরেই নেওয়া হয় যে একটি গাছ বছরে ন্যূনতম 3000 আর সর্বোচ্চ 5000 টাকার পেয়ারা দেবে। এগুলো একদম হিসেব, অঙ্কের মতো। আউয়াল সাহেব ওখানে আছেন, আমি তার সাথে একটু কথা বলি। আপনি আমাকে বোঝাবেন যে চাষির ইচ্ছে কি করে পেয়ারা হয়? চাষি মনে করবে যে আমি পেয়ারা হারভেস্ট করব, ঠিক তার 7 মাস আগে কতগুলো ম্যানেজমেন্ট আছে, যেমন সার এবং সেচ দেওয়া এবং গাছ বেন্ডিং করে দেওয়া। এই যে বাঁকা হয়েছে এটা নতুন কুশি এসেছে, এই ডালটা বেন্ডিং করবে এরকম করে। আচ্ছা, এই বেন্ডিংটা হয়েছে বলে এই যে নতুন কুশিতে ফুল আসবে, এটাই বৈশিষ্ট্য। আচ্ছা, তো এইভাবেই সে বছর জুড়ে পেয়ারা নতুন কুশি আনাই হচ্ছে এখানে টেকনোলজি। আব্দুল আওয়াল বললেন গুরুত্বপূর্ণ একটি কথা, জৈব পদ্ধতি অবলম্বন ছাড়া এই পেয়ারায় কাঙ্ক্ষিত ফলন আসা সম্ভব না। পেয়ারা যদি শুধুমাত্র রাসায়নিক সার দিয়ে করা হয় তাহলে সারা বছর কন্টিনিউয়াস পেয়ারা হবে না এবং পেয়ারা সুন্দর হবে না। এর জৈব পদার্থই এই মানে সারা বছর পেয়ারা ফলানো এবং সারা বছর নতুন কুশি আনার একটা গোপন বিষয়। এবং পেয়ারা আপনি বলতে চাচ্ছেন যে কোনো কারণে তাকে স্প্রে করতেই হয় না, কোনো কীটনাশক স্প্রে করতে হয় অনেক সময় মাকড়ে এই পেয়ারার ত্বকটা নষ্ট করে। আচ্ছা, মাকড়ে যেন পেয়ারা ত্বকটা মাকড়ে নষ্ট করতে না পারে, এই জন্য অনেক সময় স্প্রে করতে হয়। ওই পলিথিন দেওয়াটা কি স্প্রে থেকে প্রোটেকশনের জন্য, যাতে সরাসরি পেয়ারার গায়ে না পড়ে, সেই জন্য মূলত না। আসল জিনিসটা হচ্ছে যে মাছি পোকা থেকে তার ফসলটাকে রক্ষা করা। মাছি পোকা রক্ষা করার জন্য প্রতিদিন স্প্রে করেও মাছি পোকা রক্ষা করতে পারতো, কিন্তু এটা দিয়ে সেটা সম্ভব হয়েছে। একটা মনস্তাত্ত্বিক বিষয় তো এখানে আপনার স্যার, এই জায়গায় দেখেন বাদুড়ে আঁচড় দিতে পারছে না, তো নিপা ভাইরাস থেকে মানুষ বাঁচছে। আপনি পাখি ঠোঁট দিয়ে আঘাত করতে পারছে না, তাহলে এটা তো বার্ড ফ্লু থেকে সে রক্ষা পাচ্ছে। কোনো ইনসেক্ট করতে পারছে না। বহুমুখী কার্যকারিতা এই পলিব্যাগ দিয়ে বাঁধাটাই এই পেয়ারাকে টিকিয়ে রাখবে দীর্ঘদিন। লক্ষ্য করা গেল এত সুরক্ষার পরও বাগানে প্রচুর পেয়ারা নষ্ট হচ্ছে।
এর কারণ সম্পর্কে ব্যাখ্যা দিলেন আব্দুল আউয়াল। একটা ছোট পেয়ারা, এই পেয়ারাটা যখন পলিব্যাগ করছে, এই লাটিম আকৃতির, ছেলেরা যে লাটিম খেলে, লাটিম খেলার এই লাটিমের আকৃতি হলে পরেই পেয়ারাটা পলি করতে হয়, পলিব্যাগ দিয়ে বেঁধে দিতে হয়। যদি একটা স্প্রে দিয়ে যদি পলিব্যাগ করে দিত তাহলে সে আর এই ক্ষতির সম্মুখীন হতো। আচ্ছা, ও যে কারণে অ্যানথ্রাক্স সেটা করেনি বলে অনেক অ্যানথ্রাক্সে তার ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা যেখানে দেখলাম যে অনেক পড়ে আছে সেগুলো নষ্ট পেয়ারা সব, কিন্তু সে যদি এটা করতো তাহলে তার ওইটা নষ্ট পেয়ারা একেবারে বলা যাবে না, কারণ তার তো বাজার ধরছে না, বাজার পাচ্ছে না। কিন্তু এটা তার এই আশেপাশের প্রতিবেশী গ্রাম যারা এই পেয়ারা দেখে, ও অনেকে নিয়ে যাবে, এটা সবাই ঠিক আছে, কিন্তু আর্থিকভাবে তো সে ক্ষতিগ্রস্ত হলো। তো যদি সে সেটা করতো তাহলে ওখানে তো হয়তো তার একটা অসাধুতা হতো, কিন্তু সে করলো না, নিজে লস হলো, বেটার প্রোডাক্ট বাজারে দিচ্ছে। পেয়ারা বাগানের নানামুখী খরচ সহ নানা বিষয় নিয়ে কথা হলো আতিকুর রহমান আতিকের সঙ্গে। পলিথিন যখন করি স্যার এখানে প্রত্যেকটা পেয়ারাতে, তো আমরা এই পলিথিনটা যখন কিনি, এটা হলো 2.5 কেজির বান্ডিল। তো আমরা দেখেছি 1550 থেকে 1600 পিস পলিথিন আমরা পাই। আচ্ছা, এক বান্ডিল পেয়ারা যখন আমরা পলি করলাম, তাহলে আমাদের হিসাব হয়ে গেল যে 1500 থেকে আমাদের 1600 পিস পেয়ারা আমাদের পলি করা হয়ে গেছে। তো 1600 পিস পেয়ারাকে আপনি হিসাব করে কেজিতে নিয়ে আসেন? জি জি, 3টা 1 কেজি ধরে নিই গড়। আচ্ছা 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 আচ্ছা। যে কোনো ফল ফসলেরই এখন চাহিদা প্রচুর, তাই বাণিজ্যিক দিক থেকে অধিকাংশ কৃষি আবাদই লাভজনক। উচ্চমূল্যের ফল হলে তো কথাই নেই। তবে এক্ষেত্রে সঠিক পরিকল্পনা, সুষ্ঠু চাষ পদ্ধতি ও বাজার ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে থাকতে হবে বাস্তবসম্মত জ্ঞান। আজকের দিনে আবাদি ক্ষেতের ফসল আবাদে পছন্দ কৃষকের। ফসল উৎপাদনের এই কার্যক্রমটিকে চাইলেই যে শিল্প কারখানার উৎপাদনের সঙ্গে মেলাতে পারে, সে সুযোগ পরিবেশ পরিস্থিতি বুঝে সঠিক নিষ্ঠা ও শ্রম দিয়ে নিশ্চিত হতে পারে এর সাফল্য। ঠিক যেমনটি করেছেন এই আতিকুর রহমান আতিক। আমার এখন যে প্রায় 60 বিঘার যে প্রজেক্ট, আমার টাকা উঠে যাওয়ার পরেও কারণ সম্পূর্ণ প্রজেক্ট আমার লাভের উপরে আছে। এখন আমি ইনশাল্লাহ আশা করতেছি আমার যে মৌসুমি যে ফলটা আছে, মৌসুমি ফল, এটা এখনো 20 লাখ প্লাস আমি বেচবো। আর যেটা অমৌসুমি ফল আছে, এটা তো ইনশাল্লাহ আছে, যেটা আশা করি যে 50 প্লাস হয়ে যাবে, 50 লক্ষ টাকা। খুব ভালো, ভেরি গুড। তাহলে তো আপনি তো অন্য 10 জন তরুণের অনুপ্রেরণা হতে পারেন। দর্শক, আমি খুবই মুগ্ধ হচ্ছি। আমি প্রচুর পেয়ারার বাগানের শুটিং করেছি এ যাবৎকাল, কিন্তু লক্ষ্য করুন যেদিকে তাকাই খুব পরিকল্পিত এবং সাদা পলিথিনগুলোর ভেতরে মানে টাকার ব্যাংক, অদ্ভুত দৃশ্য। আতিকের এই লাভের গল্প এখন আর ব্যক্তি আতিকের মধ্যে সীমাবদ্ধ নেই, তার দেখা দেখি এই এলাকায় সৃষ্টি হয়েছে অনেক আতিক। দর্শক, আমি আপনাদেরকে আরেকটি বাগানে নিয়ে আসছি, নাটোর সদরের চর লক্ষ্মীকুলের সেলিমের বাগানে। সেলিম আতিকের কাছ থেকে দেখেই, তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এই বাগানটি করেছে। আমার পেয়ারার বাগানের বয়স মোটামুটি 1.5 বছর। আপনি কতটুকু জমি নিয়ে বাগানটা? 4 বিঘা। 4 বিঘা। আপনি খরচ কত করেছেন? খরচ আপনি বিঘা প্রতি, আমার যেহেতু আমার নিজের জমি এটা আর কি, আমার বিঘা প্রতি খরচ পড়ছে 25,000 মতো। তো কিরকম মনে করছেন? খুব ভালো স্যার, দেখেন স্যার, খুব ভালো। পুরো বাগানেই তো ফল? পুরো বাগানে ফল আছে, আবার ফল আসতেছে, আবার কুড়ি আসতেছে। আরেক তরুণ মনির হাসান, বড় হরিশপুরের, নাটোর শহরেরই, তারও একটি পেয়ারা বাগান এবং সেও ওই আতিকের কাছ থেকে উদ্বুদ্ধ হয়েছে এই বাগানে। কতটুকুর বাগান আপনার? আমার 7.5 বিঘার বাগান স্যার। খরচ কত হয়েছে? 1 বিঘাতে 1 লক্ষ টাকা খরচ হয় পেয়ারা আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত। তো এগুলি তো এখন আপনি তো তোলা শুরু করছেন, হারভেস্ট শুরু করছেন তো? জি স্যার। বাজারে যাচ্ছে নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, নিয়মিত বাজারে যাচ্ছে। তো আপনার টাকা উঠেছে তো? প্রথম চালানে আসলে খরচ টরচ দিয়ে প্রায় কাছাকাছি আসে, এবং সেকেন্ড যে আমাদের এই ফলগুলো যে আসতেছে স্যার, এই ফলে ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের খরচ টরচ মানে সবকিছু বাদ দিয়ে আমাদের প্রফিটটা আমাদের যে। তাহলে তো আপনি 1.5-2 বছরই তো আপনি আপনার আসলটা তুলে ফেলছেন, ব্রেক ইভেনে চলে আসলেন। হ্যাঁ জি স্যার। পলিটিক্যাল সায়েন্স থেকে আমি অনার্স মাস্টার্স করছি, করার পরে আমার ব্যতিক্রমী একটা শখ জাগছে যে আমি চাকুরিতে জয়েন করব না। আচ্ছা। সরকারি চাকরিতে যেভাবে আমাদের মানে কম্পিটিশনটা বাড়তেছে, আমরা চাকরিতে যোগদান করতে পারতেছি না, আমরা এডুকেটেড হওয়ার পরেও চাকরি পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে যদি আমি কৃষিতে, যেটাতে আমি নিজে স্বাবলম্বী হব, আমার দেশটা কিছু ডেভেলপ হবে। বলা যায় গত 2011 সাল থেকে এই নাটোর জেলায় পেয়ারা চাষে এক বিপ্লব ঘটে গেছে। বর্তমানে এখানে পেয়ারার বাগান গড়ে উঠেছে প্রায় 1000 হেক্টর জমিতে। প্রত্যক্ষভাবে পেয়ারা চাষের সঙ্গে যুক্ত হয়েছেন 50 থেকে 60 জন
কৃষি উদ্যোক্তা, যাদের বেশিরভাগই শিক্ষিত সচেতন যুবক। এক্ষেত্রে অবশ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্পের বড় একটি ভূমিকা রয়েছে। এই প্রকল্পের আওতায় নাটোর এবং পার্শ্ববর্তী জেলার কৃষক, কৃষি উদ্যোক্তা এবং কৃষি শ্রমিক মিলিয়ে অন্তত 600 জন 20টি ব্যাচে প্রশিক্ষণ নিয়েছেন। জানা গেল, এই এলাকার কৃষি উদ্যোক্তারা বেশিরভাগ ক্ষেত্রেই বিঘা প্রতি 12,000 টাকার বার্ষিক ভিত্তিতে জমি লিজ নিয়ে বাগান করেছেন। এসব জমির বেশিরভাগই একসময় আখের আবাদ হতো। নানা জটিলতায় আখ চাষ থেকে দিনের পর দিন মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। 12,000 টাকায় নিষ্কণ্টক লিজ নিয়েও অন্য যে কোনো ফসল আবাদের চেয়ে বেশি লাভবান হচ্ছেন তারা। অন্যদিকে বিঘা প্রতি জমিতে পেয়ারা আবাদ করে একজন কৃষক বছরে 50 থেকে 60,000 টাকা বিনিয়োগ করে সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 4 লাখ টাকা পর্যন্ত লাভ করছেন। ওইদিকে তো পুরাই ধান। জি জি। যদি ধান হয় তাহলে আপনি ধানের জমি শিফট করে পেয়ারাতে নিয়ে যাচ্ছেন, মানে হাই ভ্যালু ক্রপ। জি। ধান করছেন না কেন? ধান করলে আমরা দেখতেছি এখানে পানির একটা ব্যবহার যে পরিমাণ করি আমরা, তার থেকে অনেকাংশে আমাদের পানি কম দিতে হয় এখানে, তাহলে এদিক থেকে সাশ্রয় হচ্ছে। তারপর আমাদের এগুলো একটু হাইল্যান্ড এলাকা, যার কারণে আমরা ধানটাও বেশি ফলনে আমাদের ইনকামটা কম হচ্ছে এবং ফলটা উৎপাদন করে আমাদের খুবই মানে এদিক থেকে আয়টা বেশি হচ্ছে। পার বিঘাতে দেখা যাচ্ছে আমার বাৎসরিক খরচ বাদ দিয়ে প্রায় 80,000 থেকে 1 লক্ষ টাকা ইনকাম আসতেছে। দেখছেন যে ধানের চাইতে ফল উৎপাদনে আয়টা বেশি, এবং আপনার এই গোটা এলাকাটা তো এখন আমন চাষ চলছে দেখছি আমাদের বিস্তরা। তাহলে এই পাশে যে জমিগুলো আছে, আপনি কি মনে করতেছেন যে কোনো সময় এগুলিও এরকম ফল ফলাদি আবাদে চলে যাবে? ইনশাআল্লাহ আমাদের এলাকায় এখন অনেক ফল ফলান। না, এখানে তো এখনো আমন চাষ হয়। জি জি হয়। সেই ক্ষেত্রে তো খাদ্য উৎপাদন কমে যাবে দেশে। সেক্ষেত্রে আমরা বলতেছি নিচু জমিতে আমরা ধান চাষ করব, উঁচু জমিতে আমরা ধান চাষ করতে গেলে পানিরও ঘাটতি স্যার এখানে। শৌখিনতার বশে ছোট ছোট কৃষি উদ্যোগ গ্রহণ করতে করতেই একসময় আতিকের মতো যুবকদের হাতে ধরা দিয়েছে এমন বড় উদ্যোগ। পেয়ারার মতো সুস্বাদু ফল এখন এই এলাকার অর্থকরী কৃষির তালিকার শীর্ষস্থান করে নিয়েছে। সব মিলিয়ে ফল হিসেবে পেয়ারা এখন অনেক বেশি লোভনীয়, স্বাদে, গন্ধে এবং সাফল্যের মাধ্যম হিসেবে। দর্শক, একেবারে গাছের শব্দ পাচ্ছেন, ঢাসা পেয়ারা। হ্যাঁ, মানে এটা সত্যি সত্যি মানে বাংলার আপেল বলবো আমি। সেই কবে থেকে সেই বাংলাদেশ টেলিভিশনের মাটির মানুষে যখন এত বড় আকারের পেয়ারা এলো, বাড়ির ছাদে সবাই পেয়ারার চাষ করলো, সেই কাজি পেয়ারা দীর্ঘদিন এদেশে চাষ হলো। তারপর সেই কাজি পেয়ারা থেকে আসলে এখন থাই পেয়ারা। যারা বাংলাদেশি ফল প্রেমী, ফল খেতে পছন্দ করেন, তাদের জন্যে এটা বিদেশি যে কোনো ফলের চাইতে কোনো অংশেই কম নয়। আর অবশ্যই আমার মহিলা দর্শকরা এই জাতীয় ঢাসা পেয়ারা খেতে অনেক বেশি পছন্দ। একটু ভাবুন তো, যে পেয়ারা আপনি একেবারে চিকন করে কাটলেন, স্লাইস করে, তারপর একটা শুকনো মরিচ আগুনে পোড়ালেন, তারপর লবণের সাথে সেই শুকনো মরিচটা একেবারে মিশিয়ে ফেললেন না, ভেঙে 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 এই করে, তারপর সেটা দিয়ে খেলেন। ভাবতেই জল চলে আসে, তাই না? যাই হোক, এই পেয়ারাটা ঢাকার বাজারে যাবে, আপনি কিনবেন, এবং আপনার কেনার ফলেই কিন্তু আমাদের এই যে তরুণ চাষি বন্ধুরা যারা শিক্ষিত হয়েও, একজন ডেন্টিস্ট হওয়ার পরেও তিনি মনে করেছেন কোনো চাকরি বাকরির অপেক্ষায় না থেকে নিজে অনেক কিছু করা যায়। আচ্ছা, এই পেয়ারাটি আমি আপনার এখান থেকে ক্রয় করে নিলাম। জি, ঠিক আছে। তাহলে আপনার বর্তমানে বাজারে কত করে? বর্তমান বাজারে আমরা 45 থেকে 50 টাকা কেজি দিচ্ছি। 50 টাকা কেজি। 50 টাকা যদি হয়, এটা কি হাফ কেজি হবে? এটা হাফ কেজি হবে, প্লাস হতে পারে। সেই করতে 25 টাকা। 25 টাকা আমি 25 টাকা দিয়ে আপনার কাছ থেকে পেয়ারাটি কিনলাম আমার স্ত্রীর জন্য, শাহানা। ও পেয়ারা খুব পছন্দ করে, অয়ন, বিজয়, 2 ছেলে, তারাও বেশ পছন্দ করে। এবং ওই যে আমি একটু আগে বর্ণনা দিলাম না, যে মরিচ পুড়িয়ে লবণের সাথে মিশিয়ে, আবার অনেকে কাসুন্দি দিয়েও খায়, ওটা আরও মজা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। 25 টাকা, 25 টাকা একটা পেয়ারা। আর 1 কেজি আপেলের দাম কত আদিত্য? 1 কেজি আপেলের দাম 120 টাকা, 100 টাকা। তাহলে হাফ কেজি আপেলের দাম প্রায়, হ্যাঁ, তার বেশি, 120 টাকারও বেশি। 120 টাকারও বেশি। তাহলে 120 টাকা যদি হয়, 120 টাকাই ধরলাম, 120 টাকা মানে হচ্ছে 60 টাকা হচ্ছে হাফ কেজি বিদেশি ফল। আমি সেটা না খেয়ে 25 টাকা দিয়ে আমি আমার দেশি ফল খাওয়াটা অনেক বেশি, সব দিক থেকেই লাভবান। আমি তরুণ কৃষককে উপকার করলাম, দেশীয় ফল খেলাম এবং ফরমালিন মুক্ত। ও আরেকটি কথা,
ওনার এটা একেবারে শতভাগ ফরমালিন মুক্ত। আমি জানি না, আপনি হয়তো, আপনারা দর্শকরা হয়তো এখনই চিন্তা করতে পারেন যে কোথায় পাবো এটা, ওই হিসাব আমি দিতে পারি। আপনার ফলগুলো যায় কোথায়? স্যার আমার ফল কারণ বাজারে গোটা ঢাকাতে ছড়িয়ে যায়, কার ভাগে গিয়ে পড়ে ফরমালিন মুক্ত। আরেকটা মেসেজ স্যার, এই বছর যেমন ফরমালিনের উপর আমের উপর একটা চাপ আছে, আম আনারস, কিন্তু দেখেন আমার পেয়ারা পর্যাপ্ত তাকে ঢাকাতে ঢুকতেছে এবং তারা টেস্টেও পায়নি কো, এবং পাওয়ারও কথা না। ভেরি গুড, কংগ্রাচুলেশনস। তাহলে আপনার এই পন্থাটা তো অন্যান্য কৃষক ভাইরা, পেয়ারা চাষি ভাইরা, আম চাষি ভাইরা অবলম্বন করতে পারে, যে ফরমালিন ছাড়াও তো উৎপাদন করা যায়, কীটনাশক ছাড়া উৎপাদন করা যায়। কৃষি সমস্যা, তথ্য এবং উন্নয়ন সম্পর্কিত কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে লিখতে পারেন। পরিচালক হৃদয় মাটি ও মানুষ, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000, বাংলাদেশ। কথা হবে আগামী শনিবার একই সময় চ্যানেল আইতে হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা, খোদা হাফেজ। চ্যানেল আই, হৃদয় বাংলাদেশ।